প্রিয় জয়পুরহাটবাসী, আপনারা জানেন 28 ফেব্রুয়ারি 2021 তারিখে জয়পুরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে 4 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আপনাদের সামনে আমরা হাজির হয়েছি জয়পুরহাট গ্রিন অ্যান্ড ক্লিন এর পক্ষ থেকে। আমরা আপনাদের জানাতে চাই 1975 সালে মাত্র 20.72 বর্গ কিলোমিটার একটি ছোট্ট জায়গার উপর প্রতিষ্ঠিত হয় আমাদের প্রিয় পৌরসভা। স্বাধীনতার অনেক বছর পার হলেও আমরা এখন পর্যন্ত একটি মডেল শহর পাইনি। তাই জয়পুরহাট পৌরসভার যে 4 জন মেয়র প্রার্থী এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই 4 জন মেয়র প্রার্থীর মুখোমুখি হচ্ছে গ্রিন অ্যান্ড ক্লিন জয়পুরহাট। এই প্রতিষ্ঠানটি পৌরবাসীর দ্বারে দ্বারে গিয়ে জয়পুরহাটকে মডেল শহর হিসেবে রূপান্তরিত করার যে প্রধান 10টি বাধা রয়েছে, এই বাধাগুলো চিহ্নিত করেছে। জয়পুরহাট গ্রিন অ্যান্ড ক্লিন বর্তমানে মুখোমুখি হয়েছে জয়পুরহাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন হাসিবুল আলম, তার প্রতীক জব। গ্রিন অ্যান্ড ক্লিন জয়পুরহাট পৌরবাসী যে প্রাণের 10টি দাবি রয়েছে, সেই 10টি দাবি আমরা এখন তার সামনে উত্থাপন করব। 10টি সমস্যা রয়েছে গ্রিন অ্যান্ড ক্লিন, সেটি দাবি আকারে উপস্থাপন করবেন গ্রিন অ্যান্ড ক্লিনের একজন স্বেচ্ছাসেবী কর্মী জনাব হাবিবুর রহমান ভাই। ধন্যবাদ নির্যাসকে। আমি এখন মেয়র পদপ্রার্থী জনাব হাসিবুল আলম ভাইয়ের সামনে জয়পুরহাটের জনমানুষের 10টি দাবি উপস্থাপন করছি। প্রথম দাবি, জয়পুরহাট পৌরসভার প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো পরিকল্পিত মাস্টার প্ল্যান করা হয়নি, কিন্তু একটি পরিকল্পিত মাস্টার প্ল্যান টেকসই এবং দৃষ্টিনন্দন শহর গড়ে তুলতে পারে। এটি পৌরসভাবাসীর প্রথম দাবি। দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে, জয়পুরহাট শহরের আবাসিক এলাকায় অবস্থিত ঘরবাড়ির ময়লা আবর্জনা রাস্তায় ফেলা হয় এবং শহরের বিভিন্ন মার্কেট ও দোকানের মালিক ও কর্মচারীগণ ফুটপাত ও রাস্তায় ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করে। এক্ষেত্রে জয়পুরহাট পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করলে আমাদের শহরটি অত্যন্ত পরিষ্কার ও পরিপাটি থাকে। বিধায় বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনে নতুন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা দরকার। এটি পৌরসভাবাসীর দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি হচ্ছে, প্রতিদিন বিভিন্ন কাজে জেলার 5টি উপজেলা সহ বিভিন্ন শহর বিভাগ হতে শত শত মানুষ নানা কাজে জয়পুরহাটে আসেন, কিন্তু মানসম্মত পাবলিক টয়লেটের ব্যবস্থা না থাকায় অনেকে বিড়ম্বনার শিকার হন। বিশেষ করে আমাদের মা বোনেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। তাই পৌর এলাকার স্থানের গুরুত্ব বিবেচনা করে পাবলিক টয়লেট নির্মাণের দাবি পৌরসভাবাসী। এবং চতুর্থ নম্বর দাবি হচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে জয়পুরহাট শহরের জনসংখ্যা, সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে যানবাহন। পৌর শহরে চলাচলকারী বিভিন্ন শ্রেণীর যানবাহনের নির্দিষ্ট কোনো পার্কিং এর ব্যবস্থা নেই। বিধায় এসব যানবাহন শহরের মূল সড়কেরই 2 পাশে অবৈধভাবে পার্কিং করে যানজটের সৃষ্টি করে। এর কারণে মূল শহরে এক বা একাধিক নির্দিষ্ট পার্কিং স্পেস তৈরিকরণ একান্ত জরুরি। জয়পুরহাট শহরের জনগণের 5 নম্বর দাবি হচ্ছে, শহরে প্রচন্ড শব্দ করে বিভিন্ন যানবাহন চলাচল করে, যা শব্দ দূষণের অন্যতম কারণ। শব্দ দূষণ হতে রক্ষা পেতে পৌরসভাকে হর্ন নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবি নাম্বার 6, আগামী জয়পুরহাটকে নেতৃত্ব দিবে আজকের প্রজন্ম। জ্ঞান গরিমায় শিক্ষিত একটি প্রজন্ম এখন পর্যন্ত দৃষ্টিনন্দন কোন পৌর পার্ক পায়নি। পৌরসভার প্রাণের দাবি একটি দৃষ্টিনন্দন পৌর পার্ক স্থাপন করা হোক। দফা নাম্বার 7, বিদ্যুতের পিলার, গাছ, হোটেল, দোকানঘর, মার্কেট সহ যত্রতত্র ব্যানার ফেস্টুন লাগিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করা হয়। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সেগুলো ঝুলানো থাকায় পৌরবাসী নানা ভোগান্তির শিকার হয়। পৌর এলাকায় সৌন্দর্য রক্ষায় মেয়াদ শেষে সেগুলো স্ব কর্তৃপক্ষকে সরিয়ে ফেলানোর জন্য সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করা প্রয়োজন। দফা নাম্বার 8, আমরা অবগত আছি যে জয়পুরহাট পৌরসভা ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের ভিতর দিয়ে যাচ্ছে। একই সাথে পৌরসভার বিভিন্ন স্থানে বহুতল ভবন নির্মিত হচ্ছে। শহরের মূল সড়ক সহ বিভিন্ন সড়কের পাশে এসব নির্মাণ কাজের নির্মাণ সামগ্রী যত্রতত্র ভাবে ফেলে রাখায় পথচারী ও যান চলাচলে বিঘ্নতা সৃষ্টি করছে এবং একই সাথে পরিবেশ দূষিত হচ্ছে। এমত অবস্থায় নির্মাণ কাজে পৌরসভার নির্মাণ নীতিমালা কঠোরভাবে প্রয়োগ করাটা অতীব জরুরি। এবং
দফা নাম্বার 9, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পৌরসভার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক কার্যক্রম একবারেই নেই। তাই আমাদের শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ওয়ার্ড ভিত্তিক শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক কার্যক্রম চালু করার জোর দাবি পৌরসভা। 10, গাছ আমাদের বাঁচিয়ে রাখে। হরেক রকম পত্রপল্লবে যে কোনো শহরের সৌন্দর্য বৃদ্ধি পায়, কিন্তু আমাদের শহরের কোনো রাস্তায় পরিকল্পিত বনায়ন কার্যক্রম নেই। তাই মানুষ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পৌর এলাকার প্রতিটি অলিগলি ও রাস্তার পাশে সৌন্দর্য বর্ধক গাছ লাগানো পৌরসভার আরো একটি গুরুত্বপূর্ণ দাবি। এই ছিল আমাদের জয়পুরহাটবাসীর উল্লেখযোগ্য 10টি দাবি। ধন্যবাদ। ধন্যবাদ হাবিবুর রহমান ভাইকে। এখন আমাদের গ্রিন অ্যান্ড ক্লিনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আসিফ সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ স্নেহাস্পদ হাসান নির্যাস। আমরা মিলিত হয়েছি মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হাসিবুল আলম সাহেবের সঙ্গে, যিনি জব মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং উনি একজন স্বতন্ত্র পদপ্রার্থী। আমাদের যে গ্রিন অ্যান্ড ক্লিন সম্পর্কে একটু বলে নেই যে এই প্রতিষ্ঠানটা একটি সম্পূর্ণ অলাভজনক, অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। আমরা বিভিন্ন যে বিষয়গুলো, সমাজে যে বিভিন্ন রকমের সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে আমরা নিজেদের অর্থায়নে নিজেরা কাজ করে থাকি। উন্নয়নমূলক কাজে সহযোগিতা করি, মানুষকে সচেতন করি। এখন আমাদের এই যে এবারের যে নির্বাচনে যে আমাদের যে যে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের একজন হচ্ছে, আমরা মিলিত হচ্ছি জনাব হাসিবুল আলম সাহেব। আমাদের যে এই 10টা পয়েন্ট যে আমরা দিলাম, এই 10টা পয়েন্ট সম্পর্কে আপনার কি মত? বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রিন অ্যান্ড ক্লিন জয়পুরহাটের সম্মানীয় উপদেষ্টা, সঞ্চালক এবং অন্যান্য সদস্যবৃন্দ, এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা একটি স্বেচ্ছাসেবী সংগঠন, এটা আমার অনেক আগে থেকে জানা আছে। আপনারা অনেক উদ্যোগ নিয়েছেন যেটি সমাজে সাড়া পড়েছে। যেমন আপনারা করোনা পিরিয়ডে আপনারা আপনাদের যে অভিযান চালিয়েছেন, হতাশা দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনারা অনেক অবদান রেখেছেন। নিজেরা ঝাড়ু হাতে নিয়ে শহরকে পরিষ্কার করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন। এটা আমি অভিভূত হয়েছে আপনাদের কার্যক্রম। এরপরেও এখন পৌরসভার সাধারণ নির্বাচন চলছে। সেই নির্বাচনের সময় আপনারা পৌর মেয়র যারা প্রার্থী রয়েছে, প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই প্রার্থীদের সঙ্গে আপনাদের যে 10 দফা দাবি উপস্থাপন করছেন, সেই দাবি আমি অলরেডি করেছি এবং আমাকে শুনিয়েছেন। আমাকে অনেক সুন্দর লেগেছে দাবিগুলো। যে প্রথমতেই বলা হয়েছে যে একটি মাস্টার প্ল্যান থাকতে হবে, তাই না? আসলে প্ল্যান ছাড়া তো আর কোনো কাজ করা যায় না। হ্যাঁ, আমি জয়পুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম এবং আমরা উদ্যোগ নিয়েছিলাম যে একটা পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করতে হবে। সেই পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরির আমি আহ্বায়ক ছিলাম এবং 266 পৃষ্ঠা ব্যাপী একটি পরিকল্পনা উপজেলায় রেখে এসেছি। সেটা 21 সাল পর্যন্ত চলবে। তা আমিও যেহেতু আমার একটা অভিজ্ঞতা হয়েছে, সেখানে অনেক বিশেষ ক্যাডার, সেই অবস্থানদের সঙ্গে আমি তাদের সঙ্গে মত বিনিময় করে বিভাগ ভিত্তিক আমি কিন্তু পরিকল্পনা নিয়ে আসে এই পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করেছিলাম উপজেলা পরিষদে। সেটা আমি রেখে এসেছি। আমি যদি জয়পুরহাট পৌরসভায় মেয়র হিসেবে নির্বাচিত হয়, তাহলে অবশ্যই আপনাদের যে দাবিগুলো, যে মাস্টার প্ল্যান, প্রথমত এই দাবিগুলো যে সম্মত করছে, সেখানে আমি সম্পৃক্ত করব। সম্পৃক্ত করলে কিন্তু আপনাদের এই কাজগুলো প্ল্যান ভিত্তিক পর্যায়ক্রম হবে। আর শুধুমাত্র আপনাদের কাছেই নয়, জয়পুরহাট পৌরসভার যারা জ্ঞানী গুণী, তারপর শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, পেশাজীবী সংগঠন, সবার সঙ্গে আমাদের একটা যোগসূত্র থাকবে। তাদেরকে আমরা পৌরসভায় ডাকবো এবং ডেকে আমরা সবাই মিলে তাদের কথাগুলো নিব। এরপরে মাস্টার প্ল্যান তৈরি করতে আমাদের ওয়ার্ড সভা করতে হবে। ওয়ার্ড সভার মধ্য দিয়ে সাধারণ জনগোষ্ঠীরও কথা আমরা নিব, তাদের কি সমস্যা রয়েছে এই নিয়ে আমরা একটা প্ল্যান তৈরি করবো, পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করবো। তার ভিতরেও আপনারা বলেছেন যে মাস্টার প্ল্যান কিছু আলাদা স্ক্রিপ্ট তৈরি করে আমরা সেটা বাস্তবায়নের জন্য যেটা আগে প্রয়োজন সেটি আমরা করব। এরপরে আপনারা অনেক কিছু বলেছেন, আসলে যানজটের কথা বলেছেন, এরপরে একটা দৃষ্টিনন্দন পার্কের কথা বলেছেন, এরপরে আপনারা গণশৌচাগারের কথা বলেছেন। আসলে এগুলো সবই প্রয়োজন আমাদের।
আর যখনই আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করবো তখন তার ভিতর থেকে আবার কিছু কাটছাট মানে একটা তাড়াতাড়ি বাস্তবায়নের জন্য যেটা লাগবে এটা যদি আমরা শর্ট প্ল্যান করি, অগ্রাধিকার ভিতরে শর্ট প্ল্যান তৈরি করি, তাহলে এই পৌরসভা কোনো মানুষ অভাবে থাকবে না, কোনো মানুষ সুবিধা বঞ্চিত হবে না। আমি আরেকটা আমার প্ল্যান আছে যে পৌরসভায় আমি যদি মেয়র হিসেবে নির্বাচিত হই তাহলে আমি পৌরসভার জবাবদিহিতামূলক পৌরসভা বানাতে চাই। আমি আপনাদের কাছে 1 মাস কাজ করলাম বা 1 বছর কাজ করলাম এটা আমি উপস্থাপন করবো, আপনাদের যদি কোনো ডিসপোর্ট থাকে সেখানে আপনারা বলতে পারবেন, এরকম আমার একটা মাস্টার প্ল্যান রয়েছে। এরপর আমি শিক্ষা, আমি নিজে একজন শিক্ষক, একটা হাই স্কুলের হেডমাস্টার, সেই হিসাবে আমি শিক্ষার বিষয়ে বেশি আমি জোর দেব। এই কারণে যে পৌরসভার একটা নীতিমালা রয়েছে, পৌরসভার একটা কর্ম পরিকল্পনা রয়েছে, সেখানে শিক্ষার ব্যাপারে কথা বলা আছে। আমি যে মাদকের কথা বলছেন, আপনার সংস্কৃতির কথা বলছেন, আসলে শিক্ষার উপর যখন জোর দিব তখন কিন্তু এগুলো দূরে চলে যাবে। আমরা সকল বাচ্চাদেরকে যে বলেছেন যে আপনার টেকসই, তাহলে SDG চলছে 16 সাল থেকে 30 সাল পর্যন্ত সারা বিশ্বে কিন্তু SDG চলছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। তো বাংলাদেশ সরকারও কিন্তু 16 সাল থেকে 30 সাল পর্যন্ত SDG বাস্তবায়নের জন্য কর্ম পরিকল্পনা নিয়েছে। আমরা সেই পরিকল্পনার ভিতরে আমরা যেগুলো সাস্টেইন করতে হবে, যেমন শিক্ষার ব্যাপারে আমাদেরকে গুণগত শিক্ষার মান বানাতে হবে। আমি স্কুল কলেজে ভিজিট করবো, সেখানে তারা কিভাবে শিক্ষা দিচ্ছে সেগুলো আমি শুনবো, অনুধাবন করবো, ছাত্রদের কাছে তার সমস্যা শুনবো, কিভাবে এর গুণগত মান। আগে ছিল সবার জন্য শিক্ষা মিলেনিয়াম MDG-তে, আর SDG-তে রয়েছে টেকসই মানে গুণগত মান, শিক্ষার ক্ষেত্রে গুণগত মান। এরপরে আমি স্বাস্থ্য সেবার দিকে জোর দেবো। তখন আমাদের যে ক্লিনিক গুলো রয়েছে, হাসপাতালগুলো রয়েছে, একে আমাদের অবশ্যই পরিচ্ছন্ন করে গড়ে তুলতে হবে এবং প্রকৃত স্বাস্থ্য সেবা যেন আমরা নিশ্চিত করতে পারি, স্বাস্থ্য সেবার গুণগত মান বৃদ্ধি করতে পারি। আমাদের ক্লিনিক গুলো আমরা ঘুরে দেখতে পাই আসলে অনেক নিম্নমানের, কিন্তু এখান থেকেও কিন্তু রোগ ছড়ায়। আমরা এই স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো। এরপরে দরিদ্র জনগোষ্ঠীকে আমি তাদেরকে কিভাবে তাদের স্বাবলম্বী করা যায়, আসলে অনুদান দিলে খায় দেয় শেষ। আমরা দরিদ্র জনগোষ্ঠীকে প্রতিষ্ঠিত করতে চাই যেন পরবর্তী টাইমে ওই আরেকজনকে প্রতিষ্ঠিত করতে পারে। এইভাবে আমরা একটা আদর্শ পৌরসভা, মডেল পৌরসভা গড়ে রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট, ব্রিজ এগুলো তো হবেই, এগুলো বাকি থাকবে না। তার মধ্যে এগুলো আমরা মানবিক উন্নয়নের মধ্য দিয়ে আমরা সকল মানুষকে ভালো মানুষের রূপান্তরের মধ্য দিয়ে একটা আদর্শ পৌরসভা গঠনের মধ্য দিয়ে আমি এই কাজগুলো করতে চাই। এটা আমার মাথায় রয়েছে। আরো অনেক মাস্টার প্ল্যান আছে, সেগুলো আমি আমার ইস্তেহারে আমি বলবো, একদিন সেটা লিখিত আকারে উপস্থাপন করব। প্রিয় জয়পুরহাট পৌরবাসী, আমি আমার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই বক্তব্যের আলোকে যদি আপনারা এই জয়পুরহাট পৌরসভা গঠন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমার যে প্রতিদ্বন্দ্বিতা করছি পৌরসভার মেয়র পদে, আমার মার্কা জগ, এই জগ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত যদি করেন তাহলে আমি যেসব বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি অবশ্যই শতভাগ বাস্তবায়নের মধ্য দিয়ে জয়পুরহাট একটি মডেল পৌরসভা হিসেবে আমি আপনাদেরকে নিয়ে গঠন করতে পারবো, পৌরবাসীকে নিয়ে গঠন করতে পারবো। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ।